সো আজকে আমরা অ্যাকচুয়াল একটা ব্র্যান্ডিং আইডেন্টিটি গাইডলাইন পুরো ডেকটা দেখবো, অর্থাৎ 10 মিনিট স্কুল যে ব্র্যান্ডিং গাইডলাইনটা মেনে চলতো সেই জিনিসটা আজকে আমি অ্যাকচুয়ালি শেয়ার করবো, যে আমাদের কোম্পানি কী কী জিনিস, কী কী কালার প্যালেট, কী কী জিনিস চিন্তা করে রাখে, যে কারণে আমাদের সবগুলো ডিজাইন দেখলে মনে হবে যে এটা পিছনে 10 মিনিট স্কুল আছে। তো সব ফার্স্টে গাইডলাইন লোগো, এবং লোগোতে আপনি যদি খেয়াল করেন লোগোর পিছিয়ে ডিজাইনের থিমটা কি, বেসিক্যালি 10 মিনিট স্কুল। সো এই 10 মিনিট ঘড়িতে 10 এবং 10-এর সাথে লোগোটা 10 ম্যাশ করা হয়েছে। একটা জিনিস আমি শেয়ার করি, মনে করেন আমি কোনো একটা জায়গায় গেলাম, কোনো একটা ক্যাম্পেইন করতে গেলাম, এবং কখনও ডিরেক্টলি জাস্ট 10 এটা লোগো হিসেবে ব্যবহার করা হয় না, নেভার। সবসময় লেখা থাকে 10 মিনিট স্কুল। এটা 10 যদি থাকেও ওটার সাথে আরও লেখা থাকবে 10 মিনিট স্কুল। কখনো এটা অ্যাজিউম করবেন না যে জাস্ট লোগো দেখে মানুষ বুঝে যাবে যে আপনার ব্র্যান্ডটা কী। এটা কখনো, স্পেশালি যেসব ব্র্যান্ড আস্তে আস্তে উঠছে, আপনাকে প্রমোট করে করে নামটা এবং লোগোটা পরিচয় করা দিতে হবে। লোগো কিন্তু কন্টিনিউসলি কথা বলবে না, আফটার এস্টাবলিশমেন্ট তারপর মানুষ লোগো দেখে ব্র্যান্ডটা চিনবে। বাট এস্টাবলিশ হওয়ার আগে আপনাকে কন্টিনিউয়াসলি মেনশন করতে হবে যে আপনার ব্র্যান্ডটা কী, যতই পরিচিত হন না কেন। নেভার এজিউম যে মানুষ জাস্ট লোগোটা দেখলে বুঝতে পারবে যে লোগোটার নাম কি কোম্পানির। সো আমরা সবসময় লোগোর সাথে নামটা ইউজ করি। এরপর কোন ফন্টটা আমরা ব্যবহার করেছি, সেঞ্চুরি গথিক রেগুলার, এবং কালার স্কিম, আমাদের কি কি কালার আমরা ব্যবহার করছি। সো যেহেতু রেড আমাদের ব্র্যান্ড কালার, সো রেড, হোয়াইট, ব্ল্যাক এগুলো আছে, এবং ওইখান থেকে আরেকটু দূরে যদি যেতে হয় সেটা হচ্ছে পার্পল, হোয়াইট, ব্ল্যাক। এবং আমাদের যদি কোনো কম্পিটিটর ব্র্যান্ডের যদি সেম কালার থাকে, উই অ্যাভয়েড ইউজিং দ্যাট কালার আর কি। এরপর এই জিনিসটা আপনি যদি ডিজাইন করেন, আপনার যদি ডিজাইনার লাইফ থাকে, এই জিনিসটা আপনি সব থেকে বেশি ফেস করবেন। সেটা হচ্ছে যে লোগোটা একটু বড় করেন, লোগোটা একটু সাইড করেন, লোগোটা একটু উঠা। সো যখনই আপনি কোনো একটা ভালো ব্র্যান্ডের সাথে কাজ করবেন, তাদের এই ধরনের গাইডলাইন্স থাকবে যে লোগোটা কত বড় হবে, 8 মিলিমিটার, 78 পিক্সেল, উপরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে, হাফ পিক্সেল, নিচে কতটুকু জায়গা থাকবে, সাইড বরাবর 281 পিক্সেল, স্ট্রেচ হবে না। সো এই ধরনের সব গাইডলাইন্স দেওয়া থাকবে। সো আপনি যখন একটা কোম্পানির সাথে কাজ করবেন, আপনি জাস্ট তাদেরকে আস্ক করতে পারেন কিন্তু যে আপনাদের গাইডলাইন্সটা আমার সাথে শেয়ার করেন, সো দ্যাট আমি এটা ডিজাইনের মধ্যে ইনকর্পোরেট করতে পারি। দে ক্যান শেয়ার, কিন্তু এই পার্টগুলো কিন্তু তারা শেয়ার করতে হবে আপনার সাথে। না হলে বারবার কী হবে, তারা নিজেরও জানেন অনেক সময় যে জিনিসটা হবে আপনার সময় কিন্তু তারা নষ্ট করবে। তারা নিজেও জানে না যে লোগোটা কত বড় কত ছোটো হবে। বস যেন বকা না দেয়, তারা বলবে আচ্ছা লোগোটা বড় 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 কর, বড় বড় হয়, থাক, ভেরি গুড। সো এখান থেকে পুরো ডিজাইন টেস্টটা নষ্ট হয়ে যায়। সো অলওয়েজ আস্ক বিফোর হ্যান্ড যে ভাই আপনাদের কিংবা আপু আপনাদের ব্র্যান্ড গাইডলাইনটা আমার জাস্ট শেয়ার করেন, লোগোর প্লেসমেন্ট কী হবে, সো দ্যাট আমি এটা বেস্টভাবে আমার ডিজাইনে ইনকর্পোরেট করতে পারি। দে হ্যাভ ইট। যদি তারা শেয়ার না করে, মোস্ট লাইকলি দের অন্য, বিকজ সব ব্র্যান্ডের এটা আছে এবং এটা তারা শেয়ার করার মতো, এই জিনিসটা শেয়ার করতে পারে। স্পেশালি যখন আপনি ডিজাইন করবে, তারা আপনাকে তাদের ফন্টটাও দিতে বাধ্য, কারণ তাদের ফন্টটা মেনটেন করতে হয়। সো আপনি যখন কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে কাজ করবেন, আপনি তাদের গাইডলাইনটা চাবেন এবং তাদের ফন্টটাও চেয়ে নেবেন। আপনি যদি অন্য ফন্ট ইউজ করেন তাহলে কিন্তু হবে না, বিভিন্ন কোম্পানির নিজস্ব ফন্ট আছে এবং ওই ফন্ট আপনি অন্য ব্র্যান্ডের ক্ষেত্রে ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু খবর আছে। এই জিনিসগুলো যত খেয়াল রাখবেন আপনার জন্য বেটার হবে। এরপর লোগোর ইউজুয়ালি 3টা ভার্সন আমরা বের করি, একটা হচ্ছে হোয়াইটের উপর, একটা ব্ল্যাকের উপর, আর একটা হচ্ছে অ্যাশ গ্রের উপর। এটা দেখার জন্য যে লোগোটা কন্ট্রাস্ট বিভিন্ন এরিয়াতে জিনিসটা দেখতে কেমন লাগবে, কারণ অনেক সময় লোগোটা স্ক্রিনে থাকবে, অনেক সময় স্টিলে থাকবে, অনেক সময় কাঠের উপর থাকবে। সো ডিফারেন্ট লাইটিং সেট আপে লোগোটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না কি না। সো দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল যে আপনি ঠিকমতো বুঝতে পারছেন না কি না। এরপর লোগোটা কীভাবে ইউজ হবে না, বাম পাশে যে দুটো আমরা লোগো দেখছি এভাবে ইউজ হবে, এবার ডান পাশে এটা ইউজ হবে না, অর্থাৎ জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিংবা ওটা ইনভার্ট হিসেবে ব্যবহার হবে না, ওটার মধ্যে কালারটা থাকতেই হবে যেন ইট সেটস ইট পার্ট। না হলে এটা দেখতে জাস্ট একটা নাম্বার মনে হবে, জাস্ট 10, বাট দ্য মোমেন্ট ইউ অ্যাড দ্য রেড, লোগোর মতো হয়ে যাচ্ছে জিনিসটা। সো ওই জাস্ট একটা রেড, ওই একটা ডায়াল অ্যাডস এ লট টু ইট। এরপর লোগো সেটিং অন পোস্টার, পোস্টারের লোগোটা কোথায় বসবে, উপরে বাম পাশে। অনেক ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড লোগোটা উপরে ডান পাশে বসায়, খুবই সিম্পল জিনিস না যে লোগোটা কোথায় বসবে, বাট বাম পাশে না ডান পাশে, নিচে ডান পাশে। আমরা অনেক সময় যখন ভিডিও করি লোগো লোগো আপনার যদি কোনো ভিডিও ইউটিউবে যায়, জীবনেও নিচে ডান পাশে বসাবেন না। কেন বসাবেন না, কারণ নিচের ডান পাশে আপনার সাবস্ক্রাইব নামে একটা বাটন উপরে উঠে আসে, যদি আপনি নিচে লোগোটা দেন ওটা কভার্ড হয়ে যায়। সো এই জন্য জীবনেও আপনি আপনার লোগো ইউটিউবে যদি কোনো ভিডিও দেন নিচে ডান পাশে দিবেন না। সো এগুলো হচ্ছে বেসিক জিনিস যেভাবে আপনার বিভিন্ন ইউআই কাজ করে।
এরপর লোগো সেটিং, ফেসবুক কভারে লোগোটা কতটুকু জায়গা জুড়ে থাকবে বা কতটুকু ফাঁকা জায়গা থাকবে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। এবং আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন যে চারপাশে বর্ডারে 50 পিক্সেলের মতো ফাঁকা স্পেস থাকবে, তারপরে ফাঁকা স্পেসের পর একটু ফাঁকা দিয়ে তারপর লোগোটা বসবে। সো এভরিথিং ইজ থট আউট, ভেরি ওয়েল প্ল্যান্ড। কারণ আপনি যখন ডিজাইনের কাজ করবেন, আপনি খালি একটা প্রোডাক্ট না, আপনার মাল্টিপল প্রোডাক্ট আছে, মাল্টিপল ডিজাইনের কাজ করবে। সবাইকে যদি আপনি আলাদা আলাদা বুঝাতে যান যে লোগো কত হবে, বড় হবে না ছোট হবে, ইটস জাস্ট নাইটমেয়ার। সো এটা গাইডলাইন এই জন্য খুবই নেসেসারি। ফেসবুক গ্রুপ কভারের জন্য কী হবে, কভারের জন্য এক ধরনের, ফেসবুক গ্রুপে কভারটা একটু ডিফারেন্ট। সো সবগুলোর জন্য আমরা ডিফারেন্টভাবে সেট করেছি। লোগো সেটিং অন থামনেইলে কীভাবে হবে, যেরকম আপনি যদি থামনেইলের জন্য ডিজাইন করেন, কোনো দিনও লোগোটা নিচে ডান পাশে দিবেন না। কেন? কারণ নিচে ডান পাশে ইউটিউবে টাইমটা দেখায় ভিডিওটা কতক্ষণ। সো নিচে ডান পাশে যদি আপনি লোগো দেন, লোগো কভার্ড হয়ে যায়। সো দিজ আর বেসিক্স। সো সবগুলোর জন্য এই ধরনের সেটিং দেওয়া আছে আমাদের, এরকম আরও অনেকগুলো সেটিং আছে। এখন আসি প্র্যাকটিক্যাল এক্সাম্পলস, অর্থাৎ আপনি যখন কোম্পানির মধ্যে কাজ করছেন কী করছেন। কারণ ডিজাইন কিন্তু আপনি একা করবেন না, ডিজাইনিংয়ের সাথে মার্কেটিং হেড, সেলস টিম সবাই জড়িত। সো আমরা ফার্স্ট অ্যাসাইন করি কোনো একটা ডিজাইন যে হবে, কোনো একটা কোর্স মনে করেন আসছে, মনে করেন ফটোশপে গ্রাফিক ডিজাইন এই কোর্সে আসছে। সো এটা কিন্তু বহুত আগে থেকে আমাদের সেট করা আছে, ঈদের আগে এটা লঞ্চ হবে। সো আমরা বলে দিই কে কী কাজ করবে, অ্যাসাইন করে দিই। অ্যাসাইন করার পর আমরা ব্রিফ দিই যে কোর্সটা কি, কোর্সের মধ্যে কী থাকছে অ্যান্ড এভরিথিং। তারপর ডেডলাইন সেট করা, যেরকম ঈদের মধ্যে আমাদেরকে সাবমিট করতে হবে। সাবমিশন ঈদের 10 দিন আগে আমরা সাবমিট করব, কারণ ওটার মধ্যে প্রসেস করার সময় লাগবে। ওই প্রসেস করার সময়ের মধ্যে ফিডব্যাক আসবে, এটা ফিডব্যাকের জন্য কিন্তু আলাদা সময় রাখতে হয়, এটা আপনাকে রাখতে হবে। অনেক সময় মানুষ ভাবে যে হ্যাঁ আমি ফাইনাল যেটা করছি, কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক সময় এভাবে কাজ করে। কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বলার মতো কেউ নাই, যে জিনিসটা ভালো মনে করে তারা ওইটাই আপলোড দেয়। বা রিয়েল লাইফে ফিডব্যাক দেওয়ার জন্য আপনার ক্লায়েন্ট আছে, সো ওই টাইমটাকে ইনকর্পোরেট করতে হবে। ডেডলাইনে সাবমিট করলে হয় না, ডেডলাইনের আগে সাবমিট করতে হয় যেন ফিডব্যাক ইনকর্পোরেট করা যায়। এবার আপনি যদি এইভাবেই সাবমিট করেন যে হ্যাঁ আমি একদম শেষ মোমেন্টে দিব যেন তারা ফিডব্যাক দিতে না পারে, মানুষ কিন্তু এগুলো জিনিস বুঝবে। সো দ্যার ইজ দ্যাট ফাইনাল সাবমিশন ফাইনালি। এবার আমি কোথায় কোথায় ডিজাইন করছি এটা বুঝে রাখা। আমরা ফেসবুক, ইউটিউব, ব্লগ, স্মার্ট বুক এগুলো জন্য ডিজাইন করছি। এখন যদিও আপনি ইনস্টাগ্রাম চলে আসছে, টিকটকের জন্য অনেক কিছু চলে আসছে, সো ওগুলো এখন আমাদের মাথায় রাখতে হয়। এবং রেশিওগুলো প্রতিনিয়ত প্রতি মাসে আপডেট করতে হয় কন্টিনিউয়াসলি, যেহেতু আপনার ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, ইউআই চেঞ্জ হচ্ছে, তা আপনি এগুলো কন্টিনিউয়াসলি আপডেট করতে হয়। এবং হিয়ার সাম মক আপস, যেভাবে আমাদের ডিজাইনগুলো হবে। এবং ডিজাইন আপনি যখন এক্সপেক্ট করছেন, আপনার বেসিক কিছু ডিজাইন মক আপ থাকা উচিত, যেটা আপনি এক্সপেক্ট করছেন। কারণ সবসময় আপনি ইনহাউস ডিজাইনারকে দিয়ে কাজ করাবেন না, মাঝে মাঝে আপনার আউটসোর্সিং করতে হয়, বাইরে থেকে ডিজাইন আনতে হয়, এবং তারা যেন একটা আইডিয়া পায় যে ব্র্যান্ডটার ডিজাইনগুলো আসলে কেমন হয়, সো দ্যাট দে ক্যান স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট অ্যান্ড ইট মেক্স ইট ইজিয়ার আর কি। সো এই হচ্ছে আমাদের এন্টায়ার ডিজাইনিং প্রসেস। সো আজকে আমি পুরোটা এক্সপ্লেন করলাম যে আমাদের অ্যাকচুয়াল 10 মিনিট স্কুলে ব্র্যান্ডিং গাইডলাইন্স কীভাবে কাজ করে, আমরা কীভাবে ইন্টারনালি মানুষজনকে বলি যে তারা কীভাবে কাজ করবে, কেন আমরা যদি 100টা পেজ ওপেন করি, আমাদের যদি 50টা ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল থাকে, স্টিল সবগুলোর মধ্যে একটা কোহেরেন্স থাকবে, একটা সঙ্গতি থাকবে। এই সঙ্গতিটা, এই যে গ্লুটা আসে হচ্ছে এই ব্র্যান্ড গাইডলাইন্স থেকে। এটা সব থেকে বোরিং মনে হইতে পারে যে ভাই এটা কি, এটা ডিজাইন করার জন্য এটা পাওয়ার পয়েন্ট কেন বানাইছেন, বাট এই একবার যদি আপনি কাজটা করেন, আপনি 10টা পেজ খুলেন, 50টা, 100টা, আপনি 10টা ফেসবুকেও কাজ করেন কিংবা 100টা ইউটিউব চ্যানেলে কাজ করেন, ভিডিও করেন, সবগুলোর মধ্যে একটা কোহেরেন্স থাকবে, সঙ্গতি থাকবে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইজ ভেরি ভেরি নেসেসারি। সো আউর আর্জ যে আপনারা যদি নতুন কোনো বিজনেস থাকে, আপনি যদি কোনো কোম্পানি কাজ করেন, এই যে ব্র্যান্ড গাইডলাইনটা, এটা প্লিজ তৈরি করে ফেলবেন, তাহলে আপনার কাজ করার জন্য অনেক অনেক ইজিয়ার হবে। স্পেশালি আপনি যদি কোনো কাজ করেন, আপনি কোনো কোম্পানিকে সাজেস্ট করতে পারেন যে ভাই আমি আপনাদের ব্র্যান্ড গাইডলাইনটা বানাই দেয়, হ্যাঁ ইট উইল কস্ট ইউ এক্সট্রা, এটা আপনার এক্সট্রা চার্জ থাকবে, বাট এটা আপনার ফিউচার বাকি সব ডিজাইনার বারবার সবাইকে বুঝাইতে হবে না। আপনি যদি ব্র্যান্ড একটা শেয়ার করবেন, সব ডিজাইন অটোমেটিক বুঝে যাবে যে কী কী থিম মেনটেন করতে হবে, কী কী কালার ইউজ করতে হবে। সো দ্যাটস ওয়াই ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এটা আপনার কাজকে সহজ করে দিবে এবং প্রফেশনাল হইতে অনেক বেশি হেল্প করবে।